প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে বিশেষ একটি সাক্ষাৎকার পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি নাজমুল সাকিব। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠানে আমার সাথে একজন বিশেষ অতিথি উপস্থিত হয়েছেন। তিনি আপনাদের সকলের পরিচিত একজন অনুসন্ধানী সাংবাদিক, এবং তার অনুসন্ধানী সাংবাদিকতা আপনারা দেখেছেন আল জাজিরার মতো আন্তর্জাতিক গণমাধ্যমে। তো প্রিয় দর্শক, আপনাদের সকলের প্রিয় মুখ জুলকারনাইন সায়ের খান সামি আজ আমার অতিথি। তো জনাব জুলকারনাইন সামি, আপনাকে স্বাগত জানাচ্ছি নাগরিক টিভিতে, এবং ইটস এ হিউজ প্লেজার এন্ড অনার যে আজকে আপনি আমাদের সাথে উপস্থিত হয়েছেন, এবং আমরা সমসাময়িক কিছু প্রসঙ্গে আজ আপনার মতামত জানার চেষ্টা করব। তো শুরুতে আমি যেটা জানতে চাই যে এই যে আমরা যেটা বলে থাকি যে আমরা কেউ কেউ অনলাইন অ্যাক্টিভিজম করছি, বাট আপনি আসলে জার্নালিজম করছেন, এবং সাম পিপল এটাকে অনেকে কনসিডার করছে আপনি অ্যাক্টিভিজমও করছেন। কারণ আপনার ফেসবুক যেটা আপনার প্রোফাইল রয়েছে সেখানে আপনি কিন্তু বলেছেন যে সেখানে আপনার যে ওপিনিয়ন সেটা স্ট্রিক্টলি ওর ওন। তো তারপরে আমরা দেখি যে সেখানেও আপনি যা যা পোস্ট করেন আপনি যথেষ্ট সাংবাদিকতা সুলভ ওয়েতে, অর্থাৎ কোনো ধরনের যাতে গুজব না থাকে, একদম অথেন্টিক নিউজটাই আপনি সবসময় দর্শকদেরকে উপহার দেওয়ার চেষ্টা করেছেন, বা আপনার ভক্তদেরকে বা পাঠকদেরকে। তো এখন এই যে একটা চ্যালেঞ্জিং জব যেটা আপনি করছেন, পাশাপাশি আপনি আল জাজিরার মতো একটি গণমাধ্যম, সেটার সাথে আপনি সম্পৃক্ত রয়েছেন। তো আজকে প্রথম প্রশ্ন আমি ওটাই করতে চাই যে এটা আপনি ব্যালেন্স কিভাবে করেন, যে অ্যাক্টিভিজম আবার প্রফেশনাল জার্নালিজম থ্রু আল জাজিরা, এই দুটোর মধ্যে ব্যালেন্স করাটা মানে এটা কতটুকু চ্যালেঞ্জিং একটি ব্যাপার আপনার জন্য? না, আপনাকে আপনাকে ধন্যবাদ আমাকে ডাকার জন্য আর এই প্রশ্ন করার জন্য। আমি বেসিক্যালি কখনো অ্যাক্টিভিজম করি না। আচ্ছা। অ্যাক্টিভিজম করা আমার কাজ না। কিন্তু এখন বাংলাদেশের প্রেক্ষাপটে যেটা হয়েছে সেটা হচ্ছে আমাদের তো লোকবল এমনিতেই কম। তো যাই করি এটা অনেকটা ওই পর্যায়ের দিকে চলে যায় আর কি। আমি কখনো ডেলিভারেটলি একটা অ্যাক্টিভিজম অথবা কোন রকম পলিটিক্যাল কোনো কমেন্ট্রি অথবা এমন কিছু বলতে চাই না যেটাতে আমার ক্রেডিবিলিটি অথবা সাংবাদিক হিসেবে আমার যে অবস্থান সেখান থেকে কোনো রকমের বিচ্যুতি ঘটে। সেটা আমার ইচ্ছা না, কখনো আমি কখনোই তেমন কিছু করতে চাই না। আচ্ছা। তো আপনি যে এই যে প্রফেশনাল ওয়েতে যে সাংবাদিকতাটা করে আসছেন, বিশেষ করে আল জাজিরার মতো একটি আন্তর্জাতিক গণমাধ্যমে, এবং আপনার এই আল জাজিরার মতো গণমাধ্যমে আপনি যে সাংবাদিকতাটা করছেন সেটার বেশ জলজ্যান্ত কিছু উদাহরণ আমরা দেখতে পেলাম, যেটা অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যানের মাধ্যমে, যে আমাদের বাংলাদেশেরই একজন মানুষ তিনি এই ধরনের একটি প্রজেক্টের সাথে যুক্ত ছিলেন। এবং ইট ওয়াজ নট এ ফ্লুক বা ওয়ান ম্যান, মানে ওয়ান টাইম ওয়ান্ডার, এরকম কিছু না। আপনি এর পরেও কিন্তু কন্টিনিউয়াসলি আল জাজিরাতে আমরা দেখেছি অনুসন্ধানী সাংবাদিকতা করে গিয়েছেন, এবং সর্বশেষ যেটা দেখলাম আমরা যে সাইফুজ্জামান চৌধুরী জাবেদের যে এক্সপোজে আপনি করলেন। তো এটা একটু জানতে চাচ্ছি যে আল জাজিরার সাথে কাজের অভিজ্ঞতাটা, মানে একটা এরকম আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে অনুসন্ধানী সাংবাদিকতা করে আমাদের বাংলাদেশের কিছু বড় ফেস বা বড় মাপের দুর্বৃত্তদেরকে আপনি যে এক্সপোজ করছেন, এই ফিলিংসটা বা এই এক্সপেরিয়েন্সটা যদি একটু শেয়ার করেন। আসলে কোনো দুর্বৃত্তই বড় অথবা ছোট না, দুর্বৃত্তই। আর আমার কাছে যখন এদেরকে এক্সপোজ করি, আসলে বিষয়টা তো এক্সপোজ করে না, বিষয়টা হচ্ছে যে কে কতটা অপরাধ করেছে এদের অপরাধগুলো সামনে তুলে নিয়ে আসে। আর আল জাজিরার সাথে কাজ করার কারণ আমার ক্যারিয়ার শুরুই হয়েছে ওদের মাধ্যমে। আমি কাজ শুরুই করি আল জাজিরার মাধ্যমে। আমাকে যখন 2018 সালের ডিসেম্বর থেকে ওরা পিক করে নেয় অল দ্য প্রাইম মিনিস্টার্স জন্য, তখন থেকেই আমার কাজকর্ম সবকিছু তাদের সাথে হয়ে আসছে। তারা আমাকে যা যা প্রশিক্ষণ দেওয়ার সবকিছু তারাই করেছে তাদের অবস্থায়। সুতরাং এদের সাথে কাজ করার অভিজ্ঞতা আমার কাছে মনে হচ্ছে, লাইক আমার কাছে ওই ডিফারেন্সিয়েট করার সুযোগটা তো আমি আসলে পাই নাই। তো আমার কাছে এটাই এটাই বেস। এখন সমস্যা যেটা হয়, আমি যখন অন্য কোথাও যখন আমাকে কাজ করতে ডাকা হয়, কারণ আমার ওই সুযোগটা রয়েছে, আমাকে সুযোগটা দেওয়া হয়েছে অন্য বিভিন্ন গণমাধ্যমের সাথে কাজ করতে। তো বিভিন্ন অন্য গণমাধ্যমের সাথে কাজ করতে গেলে দেখা যায় যে স্ট্যান্ডার্ডে অনেক রকমের বেশ কম থাকে, যেটা হয়তো আল জাজিরায় আমরা কখনোই ফেস করি না আর কি। সো যেহেতু বারটা বেশ উঁচু সেট করা হয়ে গেছে, এর থেকে নিচু অথবা এর থেকে কম কোনো কিছুতে আপনার যোগ দেওয়া বেশ মুশকিল হয়ে যায় আর কি। অথবা কারণ মানুষের এক্সপেকটেশনে অনেক বেশি থাকে, কিন্তু আমি সবকিছুই করতে চাই। আমার কাছে যেভাবেই যারাই যোগাযোগ করেন না কেন, যে কোনো বিষয় নিয়ে যোগাযোগ করেন না কেন, সেটা যত ছোটই হোক অথবা যত বড়ই হোক, আমি চেষ্টা করি অ্যাটেন্ড করতে। কারণ মানুষের এক্সপেকটেশন আছে, এবং এক্সপেকটেশন অনুযায়ী যদিও আমার লাইক অনেক রকমের ইয়ে থাকে, তারপরেও চেষ্টা করি আমার লিমিটেড সময়ের মধ্যে অ্যাটলিস্ট অনেকের যে আর্জেন্ট রিকোয়েস্ট গুলো থাকে সেগুলোকে অ্যাড্রেস করার আর কি।
তো এটা যে আপনি বললেন এ প্রসঙ্গে আসলে আমিও দুটো কথা একটু দর্শকদেরকে জানাতে চাই যে আমাদের এই জুলকারনাইন স্যার সামি ভাই তিনি কিন্তু সকলকেই তার ক্যাপাসিটি থেকে তিনি যখনই যে ধরনের হেল্প লাগে তিনি করেছেন। যেমন আমি ব্যক্তিগতভাবে বলতে পারি যে এবার আমি আমি যে এই ইউকে ট্যুরে আমি আসলাম, তো এখানে উনি আমাকে বিশেষভাবে যেটা হেল্প করলেন আর কি, যে তিনি দেলোয়ার হোসেন সাইদি তার কিন্তু একটি অডিও টেপ যেটি তার কাছে ছিল সেটি কিন্তু তিনি আমাকে দিলেন এবং আমি সেটা নাগরিক টিভি দর্শকদের কাছে আমি সেটা প্রচার করলাম এবং ক্রেডিট গোজ টু মিস্টার জুলকারনাইন স্যার খান সামি। এবং তিনি যে শুধুমাত্র আমাকে এভাবে হেল্প করেছেন তা কিন্তু নয়, তিনি আরো অনেক সাংবাদিকদেরকে কিন্তু তিনি নানা সময় নানা জিনিস দিয়ে তিনি হেল্প করেছেন, তথ্য দিয়ে বা এই ধরনের অডিও দিয়ে বা নানা ধরনের মানে গুরুত্বপূর্ণ জিনিস বা নথিপত্র দিয়ে তিনি হেল্প করেছেন। কারণ তার কাছে এত বেশি মাত্রায় এ ধরনের জিনিসগুলো আসে যে তার একার পক্ষে সবগুলো কিন্তু প্রচার করা সম্ভব নাই, তাই তিনি অনেককে এগুলো ডিস্ট্রিবিউট করে থাকেন। তো এক্ষেত্রে যেটা সবচেয়ে মানে দুর্ভাগ্যজনক বিষয় যে আমাদের মূলধারারও কিছু গণমাধ্যম রয়েছে যারা অনেক সময় সামি ভাইকে তার যে ডিউ ক্রেডিটটা সেটা তারা মেনশন করে না। এক্ষেত্রে একটা উদাহরণ আমি দিতে চাই যে মানব জমিনের মতো একটা দায়িত্বশীল একটা মূলধারার দৈনিক পত্রিকা, তারাও কিন্তু সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া তার একটি বড় প্রথম পাতায় যে তারা একটি অনুসন্ধানী প্রতিবেদন সো কল্ড অনুসন্ধানী প্রতিবেদন তারা করেছিল, তার সমগ্র তথ্য কিন্তু এই জুলকারনাইন স্যার খান সামি তাদেরকে সরবরাহ করেছিল। কিন্তু তারা সেখানে সামি ভাইকে ক্রেডিটটা না দিয়ে তারা কিন্তু তাদের একজন স্টাফ রিপোর্টারকে তারা ক্রেডিট দিয়েছে। এবং দিস ইজ নট দ্য অনলি ওয়ান ইনস্ট্যান্স, এবং অতীতেও কিন্তু এই ধরনের ঘটনা ঘটেছে। আমরা দেখেছিলাম যে ডেইলি স্টারের মতো একটা পত্রিকা গত বছরের আগস্ট মাসে তারা যখন এস আলম গ্রুপকে নিয়ে একটি প্রতিবেদন করলো, সেই প্রতিবেদনে জাইমা ইসলাম তিনি যা যা লিখেছেন সেটা এই আমি জুলকারনাইন স্যার খান সামির কাছ থেকে কিন্তু সেই একই জিনিসগুলো আমি আরো বছরখানেক আগেই আমি সেগুলো দেখেছিলাম। তো এই যে মানে আপনার কন্টেন্ট তারা ব্যবহার করছে, আপনাকে ক্রেডিট দিচ্ছে না, হাউ ডাজ ইট ফিল? আসলে না, আমি এখন আর ওই আগের ওগুলাতে আলাপ করতে চাই না, কারণ ওগুলা অলরেডি ভেরি অনেক পুরাতন জিনিস, অনেক পাস্ট এগুলা চলে গেছে। এবং তখন বাংলাদেশে একটা ফ্যাসিস্ট সরকার ছিল, একটা স্বৈরাচার সরকার ছিল। অনেকে হয়তো চাইলেও আমাকে ক্রেডিট দিতে পারতো না, অথবা অনেক লিমিটেশন তাদের মধ্যে ছিল। তো আমি ওগুলা নিয়ে আসলে কিছু মনে মনে করে রাখতে চাই না আর কি। কারণ আমরা আমরা ধরেন আমাদের যে কমিউনিটিটা আছে, আমরা যারাই এই কাজগুলো করে থাকি বাংলাদেশ কেন্দ্রিক, আমাদের সংখ্যা খুব কম। তো এই কম সংখ্যক লোকের মাঝখানেও যদি আমরা এরকম দ্বিধাদ্বন্দ্ব অথবা এ ধরনের ধরেন আপনার কাজকর্মগুলো করি, যেটা ধরেন আপনার পাবলিক ডাজন্ট এক্সপেক্ট, পিপল ডাজন্ট এক্সপেক্ট আস টু গেট ইনটু দিস কাইন্ড অফ সিলি টাসল, লাইক, সো কি দরকার? আর কেউ যদি ভুল করে থাকে, তখন কেউ যদি কোনো কিছু ওভারলুক করে থাকে, কারো যদি এতে কোনো কিছু প্রকাশ করতে অথবা আমার নাম জড়িত করতে সমস্যা থাকে, তখন হয়তো ছিল সরকার বিভিন্ন সংস্থা থেকে হয়তো কোনো না কোনো রকমের প্রেশার ছিল, কিন্তু এটা হয়তো এখন আর নাই। তো আমি আর ওগুলো ধরে রাখি নাই আর কি। আই হ্যাভ কাম, আই হ্যাভ মুভড অন। আর আমি চাই সামনে বাংলাদেশ কেন্দ্রিক আর অনেক কাজ করতে। আর আমার কাছে তো অনেক ইনফরমেশন যাই কিছু আসে, আমি চেষ্টা করি আমি নিজে যতটা পারি সেটা তো আমি প্রকাশ করি, আপনার ভেরিফাই করে। অনেক সময় অনেক কিছু আমি প্রকাশ করতে পারি না, আমার কাছে থেকে যায়, সেগুলো আমি আপনারা আছেন, আরো অনেকেই আছে, আর বিভিন্ন সংবাদ মাধ্যম আছে বাংলাদেশে, অনেককে আমি সেগুলো প্রদান করে থাকি। এবং সেগুলোর জন্য আমার কোনো রকমের ক্রেডিট আসলে প্রয়োজন হয় না, আমি কোনো ক্রেডিট চাই না, কারণ তথ্য তো আমার না, আমার কাছে মানুষজন বিশ্বাস করে আমাকে পাঠায়, এবং সেই বিশ্বাসটাই আমি রাখার চেষ্টা করি আসলে। জি, ধন্যবাদ। তো এবার একটু আরেকটু অন্য প্রসঙ্গে আমি যেতে চাচ্ছি প্রিয় দর্শক, সেটি হচ্ছে যে জুলকারনাইন স্যার খান সামি তিনি আল জাজিরাতে অনুসন্ধানী প্রতিবেদন তিনি করছেন এবং পাশাপাশি তিনি কিন্তু তার নিজের মতো করে আরো বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো যে রয়েছে সেখানেও কিন্তু তিনি কাজ করেছেন। আপনারা দেখেছেন যে তিনি ওসিসিআরপি, সেখানে কিন্তু তিনি শেয়ার বাজারটাকে একদম ধ্বংস করে দিয়েছিল যিনি, সেই শিবলি রুবায়েত, তার মতো একজন দুর্বৃত্ত, তাকেও কিন্তু তিনি এক্সপোজ করেছেন। এবং আমাদের এই অর্থনীতির বা শেয়ার বাজারটাকে 12টা বাজানোর পেছনে যে ব্যক্তিটির ভূমিকা ছিল, এই ব্যক্তিটিকে এভাবে জনসম্মুখে মানে এক্সপোজ করার পেছনে কিন্তু জুলকারনাইন সামির একটি গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, যেটার জন্য অবশ্যই আমরা দেশবাসী তার প্রতি কৃতজ্ঞ। তো এটা হচ্ছে ফ্যাসিস্টের যে শাসন ছিল সে আওয়ামী লীগ, সে সময় আওয়ামী লীগের এ ধরনের যারা লেসপেন্সার ছিল তাদেরকে তিনি এভাবে এক্সপোজ করেছেন। আর এখন এই যে একটি পরিবর্তিত পরিস্থিতি, যেখানে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন একটি সরকার এসেছে, এই সরকার তারা ক্ষমতা গ্রহণ করার পর থেকে এখন আমার মতো অ্যাক্টিভিস্ট বা আই এম শিওর জুলকারনাইন সামি তার মতো একজন ব্যক্তিত্ব, তারাও কিন্তু একটা সংকটে আমরা পড়ছি যে আমরা এই গভর্নমেন্টটাকে আসলে কিভাবে ক্রিটিসাইজ করব, কোন ওয়েতে ক্রিটিসাইজ করব, কতটুকু তাদেরকে সময় দিব বা কতটুকু তাদেরকে ছাড় দেব, কোন মাত্রায় ক্রিটিসাইজ করব, এটা নিয়ে কিন্তু আমি ব্যক্তিগতভাবে কনফিউজড। আই ডোন্ট নো ওয়েদার আমাদের জুলকারনাইন সামি তিনি এই ব্যাপারে কতটুকু কনফিউজ। তা আমি আপনার কাছে এটা একটু জানতে চাই আসলে যে
এই যে এখন যেটা নতুন সরকার আসলো, এদেরকে সমালোচনার ক্ষেত্রে আমাদের আসলে কোন কোন জিনিসগুলো মাথায় রাখা উচিত, বা সমালোচনাটা আসলে কিরকম ভাবে হওয়া উচিত, এটা যদি একটু গাইডলাইন আপনি দেন আমাদেরকে। আসলে এখন যে সরকারটা এসছে, এখন যে সরকারটা বর্তমানে আছে, তা তো আমাদেরই অনেকের কাজের ঐক্যবদ্ধ ফসল। বাংলাদেশে ছাত্র জনতার একটা আন্দোলন হয়েছে, এখানে বিভিন্ন রকম স্টেক হোল্ডার ছিল। এখানে আমার কাজ ছিল, আপনাদের কাজ ছিল, এখানে বাংলাদেশের অনেক মূলধারার যারা সংবাদপত্র তাদের কাজ ছিল, আন্তর্জাতিক বিভিন্ন অধিকার অধিকার সংস্থা যারা আছে তাদের অবদান ছিল, নেত্র নিউজ ছিল, তাসলিম ভাই ছিল, পিনাকি ভট্টাচার্যের মতো ইউটিউবার যারা আছেন, অ্যাক্টিভিস্ট, শহীদুল আলম ভাইদের অবদান ছিল, অসংখ্য অ্যাক্টিভিস্ট, অসংখ্য জার্নালিস্ট যারা যাদেরকে আমরা সবাই চিনি, তাদের প্রত্যেকেরই কোনো না কোনো অবদান এখানে ছিল। এরা বেসিক্যালি কাজ করেছে, আমরা যে বেসিক্যালি কাজ করেছি এটা স্পার্ক করতে আমার কাছে যেটা মনে হয়, যেটা এটা একটা ইগনিশন দরকার ছিল। ইগনিশনের ভূমিকাটা হয়তো আমরা করেছি, বাট যে সমষ্টিগতভাবে ছাত্র জনতার এই আন্দোলন, যে স্ফুলিঙ্গটা ক্রিয়েট হওয়ার দরকার ছিল, এটা হয়তো সবাই মিলেই তৈরি করা হয়েছে আর কি। সো আমার কাছে মনে হয় যে সরকার এসছে, এটা তো সকলেরই সম্মানিত চেষ্টার ফসল। আর এদের বয়স তো খুব কম, যে সরকার আসছে, সরকার মাত্র 1.5 মাস। 1.5 মাসের মতো বয়স। আর 15 বছরের পুরাতন একটা সিস্টেম, এটাকে পুরোটা পরিবর্তন করে, অথবা এর মধ্যে কোন ধরনের পরিবর্তন এনে এটাকে আপনার জনবান্ধব করে তোলা, গণতান্ত্রিক করে তোলা, পাবলিকের যেই পার্টিসিপেশন সেটা ক্রিয়েট করা, এটা করতেও কিন্তু অ্যাটলিস্ট 6 মাসের মতো লেগে যাবে আমার মনে হয়। তো বিষয়টা এতটা সহজ না আর কি। তারা কাজ করছেন, আমার মনে হয় তাদেরকে আমাদের কাজ করতে দেওয়া উচিত, আমাদের দেখা উচিত কি হয়। আমি নিজেও ক্রিটিসাইজ করে থাকি, অনেক অনেক সময় আমি অনেক কিছু লিখে থাকি, বাট লাইক সেটা যেন গঠনমূলক ভাবে। বাস্তবিক অর্থে যেটা দরকার সেটা হচ্ছে আমাদের প্রত্যেকেরই নিজ নিজ অবস্থান থেকে তাদেরকে সাপোর্ট করা উচিত, দেখা উচিত যেন তারা কোনো ভুল পথে দিকে ধাবিত না হন। এবং এটাও কাম্য থাকবে যারা ওইখানে আছেন, সরকারে আছেন, তারা যেমন এমন কোনো কাজ করে না বসেন যেটা জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে যায়। কারণ অনেক 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 মানুষের প্রাণের বিনিময়ে, হাজার হাজার মানুষের প্রাণের বিনিময়ে অনেক মানুষ আহত হয়েছেন, অনেক মানুষদের অঙ্গহানি হয়েছে। এত কিছুর পরে পাওয়া একটা মোমেন্টাম, যেই বিজয় আমরা অর্জন করেছি, যেটাকে আমরা স্বাধীনতা বলছি, দ্বিতীয় স্বাধীনতা বলছি, এর যে মোরাল, এর যে বেসিক্স, এতে যেন কোনো রকমের দাগ না লাগে আর কি, সেটাই আমাদের সবার প্রচেষ্টা হওয়া উচিত। এবং সকলে মিলে গঠনমূলক ভাবেই আপনার ঐক্যবদ্ধভাবে সরকারটাকে আপনার সাপোর্ট করা উচিত। এবং অবশ্যই বাংলাদেশে তো নির্বাচন হতে হবে, সেটা যা প্রয়োজনীয় সংস্কার আছে, যা নিয়ে সবাই কথা বলছেন, ওই প্রয়োজনীয় সংস্কারের পরেই একটা সকলের পার্টিসিপেশনে একটা গঠনমূলক নির্বাচন হতে হবে আর কি, একটা না একটা সময় গণতান্ত্রিক উপায়। তো এক্ষেত্রে আবার কেউ কেউ প্রশ্ন করছে যে যে নির্বাচনটা হতে যাচ্ছে আগামীতে, সেই নির্বাচনে আওয়ামী লীগের মতো একটি ফ্যাসিস্ট দল, তাদের পার্টিসিপেশন থাকা উচিত কি উচিত না, সেটা নিয়েও কিন্তু একটা ডিবেট হচ্ছে। তা আপনি ব্যক্তিগতভাবে কি মনে করেন যে আওয়ামী লীগকে কি রাজনীতিতে আবার ফিরতে দেওয়া উচিত, নাকি তাদের বিচার করা উচিত, নাকি শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনা উচিত? মানে আওয়ামী লীগকে নিয়ে আসলে আপনার এই মুহূর্তে মন্তব্যটা কি, যে আওয়ামী লীগটাকে কি করা উচিত রাজনৈতিক দল হিসেবে? আওয়ামী লীগ তো আজকের রাজনৈতিক দল না, আওয়ামী লীগ অনেক পুরাতন একটা রাজনৈতিক দল। এবং আওয়ামী লীগের হয়তো 5 কোটি হেটার থাকতে পারে, আবার 5,000 সাপোর্টারও থাকতে পারে। তো আমি বা আপনি কিন্তু সাপোর্টারদের জন্য বলতে পারি না, তাই না? উই ক্যানট ডিসাইড ফর দ্যাম। কারণ আমরা চাই মানুষের গণতান্ত্রিক অধিকার, আমরা চাই যেন প্রত্যেকের ভয়েস রেইজ করার, অথবা প্রত্যেকের যে বার্তা, সে বার্তা প্রদানের সুযোগ পান। এখন একটা এত পুরাতন রাজনৈতিক দল, এই রাজনৈতিক দলকে আপনি ব্যান করবেন অথবা তাদেরকে পার্টিসিপেট করতে দিবেন না,
এই ধরনের কোনো কিছু মনে হয় দাবি করাটা লজিক্যালি উচিত হবে না আর কিন্তু কি। যারা 1500-ও বেশি ছাত্র এবং জনতাকে গণহত্যা করেছে, সেই গণহত্যার জন্য তারা যদি ক্ষমা না চায়, তাহলে কি তাদের রাজনীতিতে প্রত্যাবর্তন করতে দেওয়া উচিত? এখন রাজনীতিতে তো প্রত্যাবর্তন করতে দেওয়ার ইজ এ ডিফারেন্ট থিং। আর যারা সরকারের থেকে এই কাজ করেছেন তাদের অবশ্যই বিচার হওয়া উচিত। যারা সরকার প্রধানের ছিলেন, যারা, আমাদের দেখতে হবে কোন কোন হায়ারকি এই কাজটা করেছে। প্রধানমন্ত্রী জড়িত ছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, যে সকল আওয়ামী লীগের রাজনৈতিক নেতৃত্ব জড়িত ছিলেন, এদেরকে অবশ্যই তদন্ত করে যথাযথ বিচারের ব্যবস্থার মুখোমুখি করতে হবে। রাষ্ট্রের যে প্রচলিত নিয়ম আছে। আর আওয়ামী লীগের তো নেতাকর্মী প্রচুর, সবাই তো হত্যা করে নাই, সবাই নিশ্চয়ই এসে বলে নাই যে আপনারা হত্যা করেন। এমনও নিশ্চয়ই নেতাকর্মী আছেন যারা পুরো জিনিসটাই সাপোর্ট করেন নাই, সেটা হয়তো আমরা জানি না, সেটা তো পাবলিক আসার সুযোগ পায় না, কারণ তারা হয়তো ভয় ছিলেন। সুতরাং আপনি যদি আমাকে আহ, জিজ্ঞেস করেন এইভাবে, এখন আমার মনে হয় আমরা এরকম কোনো কিছু পুনরাবৃত্তি চাই না যেখানে আওয়ামী লীগের একটা অংশ দাবি করবে যে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হয় নাই, অথবা কোনো এক্স ওয়াইজ এর পলিটিক্যাল পার্টির অংশ দাবি করবে যে এখানে সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্র তৈরি হয় নাই। সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্র যেন তৈরি করা হয়, সেটাই আমাদের সকলের প্রত্যাশা থাকবে। এবং কোনো পলিটিক্যাল পার্টি, সেটা সে যেই হোক না কেন, তারা যদি নিষিদ্ধ না হয়, তাহলে এখানে অবশ্যই প্রত্যেককেই পার্টিসিপেট করতে দেওয়া উচিত। কারণ একটা মানুষের যদি থাকে উইথ ডিফারেন্ট ভিউ, আপনাকে সেটা সম্মান করতে হবে। এবং সেটার জন্যই আমরা কাজ করে আসছি এত এত বছর ধরে। আমাদেরও যা স্যাক্রিফাইস আছে পার্সোনাল, সেগুলা প্রত্যেকের ভয়েসের জন্য। আপনি যাই হন, আপনি মাইনরিটি হন, যত যত বেশি সংখ্যাগরিষ্ঠ হন, ইট ডাজন্ট ম্যাটার, ইউর ভয়েস শুড বি হার্ড। ধন্যবাদ। এবার আরেকটি প্রসঙ্গে যেতে, সেটা হচ্ছে সেনাবাহিনী প্রসঙ্গে। কারণ আমরা জানি যে জুলকারনাইন সায়ের খান সাবি মানেই হচ্ছে যে সেনাবাহিনীর সম্পর্কে, সেখানকার অভ্যন্তরের ভিতরের খবর সম্পর্কে জুলকারনাইন সায়ের সামি যতটুকু অবগত আছে, অতটুকু অবগত সম্ভবত বাংলাদেশ বা বাংলাদেশের বাইরের অন্য কোনো সাংবাদিক নেই। এবং তার প্রমাণ কিন্তু তিনি রেখেছেন যে এই যে 5ই আগস্টের যে শেখ হাসিনার যে পলায়ন দিবস, তার আগে থেকেই কিন্তু আম, তিনি অনেকটা বলা যায় যে তিনি প্রেডিকশন দিচ্ছিলেন যে তিন বাহিনীর কেউই শেখ হাসিনার সাথে থাকবে না, এবং তারা একে 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 তারা যে এগুলি রেজিস্ট করবে। তো এটা কিন্তু তিনি তার বিভিন্ন ফেসবুক পোস্টের মাধ্যমে কিন্তু তিনি একটা আমাদের সম্ভাব্য একটা বিষয় তিনি তুলে ধরার চেষ্টা করছিলেন। তো এ থেকে আমরা অনেক আশাবাদী হচ্ছিলাম, আবার কেউ কেউ তাকে চ্যালেঞ্জও দিচ্ছিলেন, যেটা সূত্র কি, বা আপনি যে এরকম একটা চিঠি প্রকাশ করলেন, এটা সূত্র কি, এরকম অনেকেই তারা অনেকভাবে তাকে চ্যালেঞ্জ করছিলেন, এবং তিনি তখন একটাই রিপ্লাই দিয়েছেন যে জাস্ট ওয়েট অ্যান্ড সি কি হয়। তো আমরা কিন্তু ওয়েট করলাম, এবং আমরা দেখলাম যে আমাদের যারা তিন বাহিনী, বিশেষ করে আমাদের সশস্ত্র বাহিনী, তারা কিন্তু জনগণের সাথে বেইমানি করে, তারা জনগণের উপর গুলি চালায়। এবং এটা অবশ্যই সেনাপ্রধান মিস্টার ওয়াকারুজ্জামান, জেনারেল ওয়াকারুজ্জামান, তাকে অবশ্যই আমরা ধন্যবাদ দিই। কিন্তু তাকে নিয়ে আমাদের কারো কারো মনে কিন্তু একটা সংশয় ছিল যে তিনি তো শেখ হাসিনার আত্মীয়, তো তিনি কি শেষ মুহূর্তে সঠিক ভূমিকাটি রাখবেন কিনা। তো আমি একটু আপনাকে জানতে চাই যে সেনাপ্রধান মিস্টার ওয়াকারুজ্জামানকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আহ শেখ হাসিনার আত্মীয়র আগে ওনার সব থেকে বড় পরিচয় হচ্ছে উনি একজন সৈনিক, উনি একজন প্রফেশনাল মিলিটারি অফিসার। এবং এত বছর চাকরি করার পরে এরকম সুযোগ তো আসলে সবার কাছে আসে না। আহ, এবং নিজের নিরাপত্তা, নিজের আত্মীয়তা, অনেক কিছুই ওনাকে বিবেচনা করতে হয়েছে, তাই না? যে এত বড় একটা বাহিনীর মধ্যে এত ম্যাসিভ অ্যাজিটেশন সরকারের এগেনস্টে, সেটার এগেনস্টে গিয়ে দাঁড়িয়ে পাবলিকের যেই ইচ্ছা সেটার পক্ষ নেওয়াও কিন্তু খুব সহজ বিষয় ছিল না। তো আমার মনে হয় উনি অত্যন্ত দক্ষতার সাথে সেই কাজটা করেছেন। এবং আমার মনে হয় আমরা অবশ্যই as a nation we should remain indebted to General Walker for his strong stand against this dictatorship। এবং সর্বশেষে ওনার পদক্ষেপের, ওনার যে শক্ত পদক্ষেপের জন্যই কিন্তু শেখ হাসিনা হ্যাড টু লিভ। এবং উনি চাইলেও হয়তো তাকে নিরাপদে রাখতে পারতেন না বাংলাদেশে। হ্যাঁ। আর অবশ্যই বাংলাদেশ সেনাবাহিনীর যে তরুণ প্রজন্মের অফিসাররা আছেন, এরা তো আসলে এই দেশের মানুষদেরই সন্তান। যারা সেনাবাহিনীতে কাজ করেন তারা আমাদেরই আত্মীয় স্বজন, আমাদেরই ভাই, আমাদেরই বোন। সো তারা সেই কাজটাই করেছেন যেটা হয়তো তাদের কাছ থেকে প্রত্যাশিত ছিল। এবং সেনাপ্রধান হিসেবে জেনারেল ওয়াকারও সেই কাজটাই করেছেন যেটা তার অধীনস্থরা চাচ্ছিল এবং দেশের লোকজন চাচ্ছিল। সো আমার মনে হয় না উনি এখানে কোনো কিছু ভুল করেছেন।
অথবা কিন্তু এখানে একটা প্রশ্ন থেকে যায় যে আমরা দেখেছি যে জেনারেল আজিজ তিনিও একটা সেনাপ্রধান ছিলেন, আমরা শফিউদ্দিন তাকেও দেখেছি তিনিও একজন সেনাপ্রধান ছিলেন, এবং শফিউদ্দিনের সময় একটা ডামি নির্বাচন হয়ে গেল, তিনি কিছু করলেন না। মিস্টার আজিজ তার সময় রাতের বেলা ভোট পড়লো, তিনি কিছুই উদ্যোগ নিলেন না। তো সেক্ষেত্রে 1.5 মাসের মধ্যে সেনাপ্রধান হওয়ার পরে মিস্টার ওয়াকারুজ্জামান তিনি যা করে দেখিয়েছেন, সেখানে পূর্ণ টার্ম কমপ্লিট করা জেনারেল আজিজ বা শফিউদ্দিন তারা কেন কিছু করতে পারেনি? আসলে ধরেন এরকম আমি যেটা বললাম আপনাকে, এরকম সুযোগ সবার কাছে সবসময় আসে না। আপনি ইতিহাসে কিভাবে আপনাকে মনে রাখা হবে সেটা নির্ধারণ করার সুযোগ ছিল এটা। এখন আপনি জেনারেল কি মনে আজিজ, করেন আজিজের কাছে সুযোগ ছিল না? আজিজের কাছে এরকম সুযোগ ছিল না। রাতের আ- বেলা যখন ভোট পড়ছিল আজিজ কি পারতো আজিজ না? আজিজ পারতো, কিন্তু আজিজ তো সেরকম ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তিত্ব। লোক না। এখন এটা, আর ধরেন সরকার কিভাবে করছে, সরকার কিভাবে ভোট অর্গানাইজ করছে, এগুলার পেছনে তো ধরেন আপনাকে আপনার বাহিনীর যে ডিসিশন সেটার সাথে আপনাকে অ্যালাইন থাকতে হবে। আপনার বাহিনীর লোকজন তো তখন আপনাকে এসে ইচ্ছা প্রকাশ করে নাই। এখন যখন স্পষ্টভাবেই সবাই ইচ্ছা প্রকাশ করেছে, জেনারেল ওয়াকার স্পষ্টতই বুঝতে পেরেছেন যে তার এদের সাথে সায় দেওয়া ছাড়া কোনো উপায় নাই, তাই না? আর উনি নিজেও একজন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ। উনি জেনারেল শফিউ বলেন অথবা জেনারেল আজিজ বলেন, এদের থেকে উনি নিজেও ব্যক্তিগতভাবে উনি বেশ ভদ্র একজন লোক, বেশ কনসিডারেট একজন লোক বলে আমি ওনাকে, ওনার বিষয়ে জানি। তো হি হ্যাজ ডান দ্য রাইট থিং। এবং আমার মনে হয় যে ওনাকে দিয়ে এ ধরনের ভোট চুরির ইলেকশনও বোধ হয় না এই সরকার কখনো করতে পারতো। কারণ আপনি দেখেন যে স্ট্র্যাটেজিক্যালি তারা একটা সিদ্ধান্তটাও এমন সময় নিয়েছে যখন আজিজের আন্ডারে একটা ইলেকশন করা সম্ভব হয়েছে এবং শফিউদ্দিনের আন্ডারে একটা ইলেকশন করা সম্ভব হয়েছে। কিন্তু ওয়াকা সাহেবকে তারা রেখেছে এমন রেখেছে এমন একটা সময়ের জন্য যেন তার সময় কোনো ইলেকশন করতে না হয়। আর পরবর্তীতে তো তাদের অনেক পাইক পেদার ছিল যাদেরকে তারা লাইনে রেখেছিল যে কিভাবে তারা সামনের দিকে অগ্রসর হবে। So, এটা আমাদের পরম সৌভাগ্য যে আমরা এই বিপদগ্রস্ত সময়টা পার হতে পেরেছি এবং আমাদের জেনারেল ওয়াকারের মতো একজন সেনাপ্রধান ছিলেন। মানে রাইট ম্যান ওয়াজ দেয়ার এট দ্য রাইট টাইম, রাইট। তাই না? এখন একটু রাজনৈতিক দলগুলো সম্পর্কে আমি আপনাকে জানতে চাই, যে আমরা দেখলাম যে এরকম একটি স্বৈরাচারী সরকারের বা ফ্যাসিস্ট সরকারের পতনের পর আমরা বিএনপির কাছ থেকে কিন্তু একটা দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করেছিলাম, কিন্তু দেখা যাচ্ছে যে বিএনপিরই কেউ কেউ চাঁদাবাজিতে জড়িয়ে পড়ছে, এবং যেই জিনিসগুলো আগে আওয়ামী লীগের দখলে ছিল সেগুলো আবার বিএনপির যারা অতি উৎসাহী কিছু নেতাকর্মী তারা দখল করছে। তো এখন এ নিয়ে কিন্তু কেউ কেউ ফ্রাস্ট্রেটেড হয়ে বলছে যে যেই লাউ সেই কদু, আমরা এত কষ্ট করে যে একটা সংগ্রামের মধ্যে দিয়ে রক্তপাতের মধ্যে দিয়ে একটা পরিবর্তন চাচ্ছি, সেখানে সবচেয়ে দায়িত্বশীল ভূমিকাটি আমরা যেই দলের কাছে প্রত্যাশা করছি তাদের অনেকেই অসংযত আচরণ করছে। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? উম এখন বিএনপি তো আসলে ছোট একটা রাজনৈতিক দল না, বিএনপি বেশ বড় একটা রাজনৈতিক দল। এবং আমি যতটা জানি, আমি যতটা দেখতে পাচ্ছি অথবা যে যা যা আহ, তথ্য আমি পাচ্ছি সেটা হচ্ছে বিএনপির বেশ কিছু নেতা কর্মী এ ধরনের চাঁদাবাজির সাথে লিপ্ত হয়েছে এবং সেগুলো এখন সামনে আনা হচ্ছে। তাদের অর্গানাইজেশন থেকে ওই লোকগুলোকে বের করে দেওয়ারও সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। তাদের বিভিন্ন রকম ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হচ্ছে। কেউ যদি এগুলো করে থাকে আইডেন্টিফাই করা হলে ওই লোকের পলিটিক্যাল ক্যারিয়ারই একরকম শেষ হয়ে যাচ্ছে। এখন আমার মনে হয় পত্রিকাগুলো যারা বাংলাদেশে যে সমস্ত নিউজ পেপার গুলো আছেন, যারা লোকাল পলিটিক্স কভার করেন, স্থানীয় সংবাদ কভার করেন, তাদের উচিত বেশি করে করে এই সমস্ত লোকগুলোকে চিহ্নিত করা এবং বিএনপির যেই বডি আছে, বিএনপির যেই ওভারসাইট বডি এগুলো দেখাশোনা করে, তাদের সামনে এগুলো তুলে ধরা। এবং আমার মনে হয় দে উইল অফকোর্স টেক দ্য রাইট ডিসিশন। আর বাংলাদেশে এখন একটা একরকমের ললেসনেস চলছে, কারণ বাংলাদেশের পুলিশ এখনো ঠিক ওইভাবে কার্যকরী ভূমিকা পালন করছে না। এখনো সবকিছু প্রায় সেনাবাহিনীর উপর নির্ভরশীল। আর যেহেতু এরকম একটা অভ্যুত্থান হয়েছে, সবকিছু রিঅর্গানাইজ করতে একটু সময় লাগছে, বাট আমরা আশা করব জলদি এগুলো রিঅর্গানাইজ হয়ে যাবে এবং ল এনফোর্সমেন্ট সিচুয়েশন, যে এনভায়রনমেন্ট আছে, এনভায়রনমেন্ট উইল কাম আন্ডার কন্ট্রোল এবং এই ধরনের চাঁদাবাজি, উগ্রতা অথবা যা চলছে বাংলাদেশের বিভিন্ন স্থানে, এগুলা বন্ধে যথাযথ রকম ব্যবস্থা নেওয়া হবে। ধন্যবাদ। এ পর্যায়ে আমি একটু ব্যবসায়ী বা অলিগার্ক যারা রয়েছে সেই প্রসঙ্গে একটু আপনাকে আমি প্রশ্ন করতে চাই, কারণ আমরা দেখেছি যে আওয়ামী লীগের সময়
বেশ কিছু মানে ব্যবসায়িক অলিগার্গ একটা শ্রেণী তৈরি হয়েছিল, যার মাঝে বেক্সিমকোর কথা আমরা উল্লেখ করতে পারি, আমরা বসুন্ধরা গ্রুপের কথা উল্লেখ করতে পারি, সামিট গ্রুপ, এসালম গ্রুপ। তো এই যে এ ধরনের যে মানে একটা চক্র তৈরি করে শেখ হাসিনা প্রচুর অর্থ বিদেশে পাচার করেছেন, এবং অনেকেই বলে করে থাকেন যে এরা এই পাচারগুলো যে করেছে এর অর্থ শেখ হাসিনা বা শেখ রেহানা তারাও পেয়েছেন, এরকম কথাও বলা হচ্ছে। তো এখন দেখা যাচ্ছে যে এই অলিগার্কদের মাঝে একমাত্র সেই সালমান এফ রহমান তিনি বর্তমানে কারাগারে আছেন বেক্সিমকো গ্রুপের, কিন্তু আমরা দেখছি বসুন্ধরা গ্রুপের আহমেদ আকবর সোবহান ওরফে শাহ আলম তিনি এখনো বহাল তবিয়তে আছেন। এস আলম গ্রুপের অবস্থা কি আমরা এখনো জানি না। সামিট গ্রুপের আজিজ খান, ফারুক খান তারা কোথায় আমরা কিছুই জানি না। তাহলে প্রশ্ন থেকে যায় যে তাহলে এই অলিগার্কদের কি একটা সেফ এক্সিট দেওয়া হচ্ছে এক্সেপ্ট সালমান এফ রহমান, বাকি কারো বিরুদ্ধে কোনো অ্যাকশন দৃশ্যমান ভাবে আমরা দেখছি না? এটি কেন বলে আপনার মনে হয়? আমার মনে হয় 1.5 মাসে এখনো তো তারা ওর কোন স্ট্রাকচার দাঁড়া করাতে পারে নাই, যে কে কার পেছনে যাবে, কে কাকে ইনভেস্টিগেট করবে। So, আমার মনে হয় এদের সময় দিতে হবে আর কি। হ্যাঁ, সময় দিলে হোপফুলি তারা সঠিকভাবে আইডেন্টিফাই করবে না। আর আমরা তো আমাদের নিজ নিজ অবস্থান থেকে আমরা করার চেষ্টা করছি এরা কোথায় আছে, তারা কোথায় কোথায় সম্পদ করেছেন, কোন কোন জায়গাতে বাংলাদেশ থেকে টাকা পাচার করেছেন, এগুলো তো আইডেন্টিফাই করার চেষ্টা সবসময় চলছে। আর বেসিক্যালি যে একটা স্ট্র্যাটেজি গ্রহণ করতে হবে আর কি, না ভবিষ্যতে আমাদের পলিটিক্যাল যেই ন্যারেটিভ এটা যেন অলিগার্করা কখনোই কন্ট্রোল করতে না পারে। কারণ এই অলিগার্করা যখন পলিটিক্যাল ন্যারেটিভ কন্ট্রোল করতে পারে তখন তারা সংসদে প্রবেশ করে, অথবা তাদের রিপ্রেজেন্টেটিভ সংসদে প্রবেশ করে, তারা পুলিশ বলেন, মিলিটারি বলেন, বিভিন্ন রকমের লোকজনকে ম্যানিপুলেট করার চেষ্টা করে, এদেরকে আনডিউ প্রিভিলেজ দেয় এবং এক ধরনের অব্লিগেশনের মধ্যে তারা তাদেরকে ফেলে দেয়। সো গোয়িং অ্যাহেড, মুভিং অ্যাহেড, আমাদেরকে এমন কিছু টার্মস সেট করতে হবে সো দ্যাট আপনার অলিগার্করা কোনো রাষ্ট্রীয় সিদ্ধান্তে অথবা রাষ্ট্রের কাজে নিয়োজিত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে বন্ধুত্ব তৈরি করা, অথবা এদেরকে কোনো রকম উপহার দেয়া, অর্থনৈতিক বেনিফিট দেওয়া, এই সমস্ত কোনো কিছুর মধ্যে যেন এরা যুক্ত হতে না পারে। এবং এদের ট্যাক্সেশন, এদের যে ধরনের এক্সপোজার আছে, এগুলোকে যেন আপনার রাজস্ব বিভাগ থেকে এবং সরকারের অন্যান্য যে সমস্ত বিভাগ আছে ওখান থেকে স্ট্রংলি মনিটর করা হয়, এরকম কিছু একটা অবশ্যই সেট আপ করতে হবে। কারণ এই যে কিছু এই যে কিছু পরিবার আছে বাংলাদেশে, আপনি যাদের নাম বললেন, এদের কাছে বাংলাদেশের কুক্ষিগত আর হয়ে থাকা যাবে না আর কি। হ্যাঁ, কারণ এরা অনেক ক্ষতি করেছে বাংলাদেশের। আমার আমার মনে হয় তারা তো এমপ্লয়মেন্ট ক্রিয়েট করেছে প্রচুর, কিন্তু এসবের পেছনে তাদের যে ধরনের ন্যাক্কারজনক ভূমিকা ছিল এক একজনের এক এক রকমের, সেগুলো সামনে আসা জরুরি এবং এগুলো যেন তারা আর কন্টিনিউ করতে না পারে সেই অবস্থাটাও এনশিওর করতে হবে। ধন্যবাদ। তো এই পর্যায়ে আমি একটু বসুন্ধরা গ্রুপ সম্পর্কে আপনার কাছে জানতে চাই, যে আমরা দেখেছি যে বাংলাদেশের এই ঢাকা শহরের ভেতরেই তারা আরেকটা শহর বানিয়ে ফেলেছে বসুন্ধরা আবাসিক এলাকার নামে, এবং যেখানে তাদের নিজেদের আইন কানুন চলে এবং তাদের আইন অনুযায়ী চলতে হয়, খাজনাও তাদের মতো করেই দিতে হয়, তারা যেভাবে যা নির্ধারণ করবে সেই রেটেই দিতে হয়। তো এই যে একটা মানে শহরের ভেতর একটা তাদের মতো করে একটা শহর যেখানে তাদের একচ্ছত্র নিয়ন্ত্রণ, এটাকে নিয়ে কিন্তু অনেকেই প্রশ্ন তুলেছে যে কেন এখানে রাজুকের কর্তৃত্ব নেই, এখানে তাদের কথাই আইন। তো এই এই মানে অনুমতিটা কে দিল শাহ আলমকে, বা এই ধৃষ্টতা সে কোথা থেকে পেল, এই প্রশ্ন রয়ে যায়। তো এখন দেখা যাচ্ছে যে তার ছেলে সে মুনিয়া হত্যা এবং ধর্ষণ মামলার 1 নম্বর আসামি, এবং এই আসামি অসত্ত্বেও আওয়ামী লীগের শাসনামলে তাকে কিন্তু একটাবারের জন্য জিজ্ঞাসাবাদও করা হয়নি। আবার তার পিতা অর্থাৎ এই সাইম সামান আনবীরের পিতা এই শাহ আলম, সে কিন্তু ভূমিদস্যু হিসেবে সবচেয়ে স্বীকৃত, সে এখনো বহাল তবিয়তে বাংলাদেশে বসে আছে, তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি আছে, ছাত্র হত্যার সাথেও তার সম্পৃক্ততার অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়েছে। কারণ তিনি, আপনি জানেন যে 22 জুলাই শেখ হাসিনার সাথে যখন ব্যবসায়ীদের বৈঠক হচ্ছিল সেখানে তিনি স্পষ্ট করে বলেছেন যে এই জঙ্গিদেরকে ধরতে হবে, দমন করতে হবে, ছাত্রদেরকে তিনি জঙ্গি বলেছিলেন। তো এখন এই ব্যক্তি আবার এটাও বলেছিলেন যে শেখ হাসিনার সাথে তিনি মরণের পরেও থাকবেন, মরণের আগেও থাকবেন। তো এ ধরনের একটি ব্যক্তি কি করে এখনো বহাল তবিয়তে বসুন্ধরা আবাসিক এলাকায় থেকে তিনি এখনো তার ব্যবসাগুলো সুন্দর মতো পরিচালনা করতে পারছেন? কোথায় তার খুঁটির জোর? তো শেখ হাসিনার সাথে যদি তিনি মরণের পরে থাকতে চান, মরণের আগেও থাকতে চান, তাহলে সে শেখ হাসিনার সাথে হেলিকপ্টার ঘুরে পলায় গেল না কেন? তাহলে তো তার শেখ হাসিনার সাথে হেলিকপ্টারে পলায় যাওয়া উচিত ছিল, অথবা শেখ হাসিনার হেলিকপ্টারটা ফলো করা উচিত ছিল। সেটা করে নাই কেন? যদি সেটা করে না থাকে তাহলে সে এখন কোথায়, সেটা খুঁজে বের করা উচিত এবং খুঁজে বের করে তাকে বলা উচিত তুমি এত মিথ্যা কথা বলো কেন, তাই না? এটাই তো বলা উচিত। আর আমি তো ধরেন তার এলাকার মধ্যে সে কি করে না করে
এটা তো আমি যেহেতু বাংলাদেশ অনেক বছর ধরে যাই না, আমি আর কোনো পার্টিকুলার এলাকার বিষয় আমি কখনো ওইভাবে খোঁজ করে নেই নাই। বাট আমি শুনেছি যে এগুলা হয় এখানে। এরকম যদি হয়ে থাকে তাহলে একটা সভরেন কান্ট্রির মধ্যে এ ধরনের কোনো কলোনি অথবা এ ধরনের কোনো বিশেষ এলাকা পরিচালনা করার সুযোগ কারোর নাই। আপনি নিজস্ব বাহিনী দিয়ে ওখানে আপনি নিজস্ব আইন কানুন আপনি ক্রিয়েট করতে পারেন না। যদি কেউ এরকম কোনো কিছু করে থাকে তাহলে অবশ্যই দেশে যে আইন শৃঙ্খলা বাহিনীরা আছেন, নিরাপত্তা বাহিনীরা আছেন, অফকোর্স দে উইল লুক ইনটু ইট। আর স্পেশাল কোনো প্রিভিলেজ যদি এদেরকে দেওয়া হয়ে থাকে কারণ এদের অনেক টাকা পয়সা আছে সে কারণে, তাহলে সেটাও আমার মনে হয় ইনভেস্টিগেট করে দেখা উচিত কেন তারা এগুলো পাচ্ছে, কি কারণে পাচ্ছে। তো আমার 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 কাছে আসলে আমাকে এগুলো জিজ্ঞেস করলে আমি একটাই বলবো যে আই নিড এভিডেন্স। লাইক ইফ আই হ্যাভ টু টক অ্যাবাউট সামথিং, আমার কাছে তো প্রমাণ লাগবে। বাট নর্মালি যারা আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন আছেন তারা হয়তো বিষয়গুলোতে আরো ডিপলি গিয়ে দেখতে পারবেন যে অ্যাকচুয়ালি বিষয়টা কি। আর শেখ হাসিনার প্রতি যদি কারো এরকম ফ্যাসিনেশন থেকে থাকে, অনেকেরই আমরা দেখেছি, অনেকে শেখ হাসিনার বিষয়ে গান গেয়েছেন, কবিতা আবৃত্তি করেছেন, অনেক কিছু করেছেন। জি, যে হামিম গ্রুপের একে আজাদ তিনি বলেছেন যে প্রথমত আমি তোমাকে চাই, শেষ পর্যন্ত আমি তোমাকে চাই। তো সেই চ্যানেল 24 এর মালিক সে হামিম গ্রুপের একে আজাদ, তাকে এখন দেখা যাচ্ছে যে তিনি আবার এই সরকারের সাথে চমৎকার করে মিশে যাওয়ার চেষ্টা করছেন। তাহলে এখন ধরেন কেউ যদি এরকম করে থাকে তাহলে তো তাদের মুখ দিয়ে কথা বলছে না পাছা দিয়ে কথা বলছে সেটা জিজ্ঞেস করা উচিত। জি পাবলিকের জিজ্ঞেস করা উচিত যে আপনারা যে কথা বলছেন, কথা প্রকাশ করেছেন, সেটা কোন দিক দিয়ে বের করেছেন, মুখ দিয়ে না পেছন দিক দিয়ে, পশ্চাৎ দিক দিয়ে। জি তাহলে তাহলে তো উত্তরটা আপনি 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 পেয়ে গেলেন, জি তাই না? আমরা একদম আলোচনার শেষ প্রান্তে চলে এসেছি। তো শেষ করার আগে আপনার কাছে আমি সর্বশেষ যেটা জানতে চাই যে ডক্টর মোহাম্মদ ইউনূস এই অন্তর্বর্তী সরকার তাদেরকে কতটুকু সময় দেওয়া উচিত, এটা নিয়ে একটা ডিবেট হচ্ছে। কেউ বলছে 1 বছর, কেউ বলছে 1.5 বছর। সেনাপ্রধান তিনিও একটি টাইমলাইন দিলেন সম্প্রতি। আপনি কি মনে করেন আসলে কতটুকু সময় তাদেরকে দেওয়া উচিত? আমি আসলে একজন সাংবাদিক, খুবই ক্ষুদ্র সাংবাদিক। আমার এ ধরনের কি মনে হয়, আমার মনে হয় না এটা দিয়ে কারোই কিছু যায় আসবে। বাট কোন দেশেই অগণতান্ত্রিক কোন সরকারের বেশি দিন থাকা উচিত না। তাহলে দেশের যে রাষ্ট্রযন্ত্রের মধ্যেই এক ধরনের ইমব্যালেন্স বলেন অথবা অকার্যকারিতা চলে আসে। সুতরাং অবশ্যই সময় লাগবে। যেহেতু সেনাপ্রধান নিজেই বলেছেন 18 মাস এর কথা, অনেকে 2 বছর বলেছে। তা আমার মনে হয় ইট ইজ এ রিজনেবল টাইম। যদি এর থেকে বেশি সময় লাগে তারা নিশ্চয়ই বলবেন যে কত সময় লাগবে। কিন্তু আহ, এই রিফর্ম গুলা করার, নেসেসারি রিফর্ম গুলা করা যেন বাংলাদেশে পরবর্তীতে কোন রকমের ফ্যাসিজমের ক্রিয়েট হতে না পারে, অথবা এমন কোন সরকার বাংলাদেশে আসতে না পারে যারা এরকম ভাবে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে, রাষ্ট্র নিরাপত্তা বাহিনীদেরকে ব্যবহার করে একটা আপনার মাফিয়া স্টেট যাতে ক্রিয়েট করতে না মাফিয়া পারে। স্টেট বলেন অথবা একটা থাগ স্টেট বলেন যেন ক্রিয়েট করতে না পারে, আমরা সেটা দেখতে চাই না। আমরা ডক্টর ইউনূসের অধীনে যে সরকার আছে সেটার লাইক I personally wish them the very best and I hope they will reflect what is expected from them. আপনাকে অনেক ধন্যবাদ আমাকে এই সমস্ত প্রশ্ন করার জন্য। আর ভালো থাকবেন, ধন্যবাদ। আপনিও ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের এই বিশেষ সাক্ষাৎকার জনাব জুলকারনাইন সায়ের খান সামির সাথে। তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।